তারেক রহমান সরকার 12 টাকায় বিদ্যুতের মেগাওয়াট কিনে দিতেছে মানুষে মাত্র 60 টাকায়। তো এখন কিছু মানুষের চুলকানি উড়ে গেছে, মানুষের প্রশ্ন হইতাছে এত টাকায় বিদ্যুৎ কিনে এত কম টাকায় কিভাবে দিতেছে, এই ভর্তুকি সে কোত্থেকে দিবে? লেট মি এক্সপ্লেইন। সো বিষয়টা হচ্ছে এটাই, তারেক রহমান যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, দুর্গম অঞ্চলগুলোতে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই, সেখানেও যদি বিদ্যুৎ পৌঁছায় দিতে পারে এবং ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারে, সো ওই জায়গার পোলাপাইন গুলা যখন ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকবো এবং ফ্রিল্যান্সিং থেকে যারা যেটা আয় করবে, এটা কিন্তু বাংলাদেশের জন্য ডলার নিয়ে আসবে এবং বাংলাদেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করে তুলবে। তো যেগুলোর মাথায় ঘিলু নাই সেগুলো তো অনেক ধরনের প্রশ্নই করবে, সেগুলা খালি প্রশ্নবিদ্ধই করবে মানুষকে, যে তারেক রহমান এত টাকা কোত্থেকে পাবে, সে ভর্তুকি কোত্থেকে দিবে, এই টাকা সে কোথায় পায়। আরে ভাই, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আমাদের এখন পাশে দাঁড়ায় আছে, তারা কি আমাদেরকে হেল্প করতেছে না? অবশ্যই করতেছে। এবং এই ভর্তুকি গুলা কিভাবে আসবে সেটা তো আমি এক্সপ্লেন করলামই, যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে বিদ্যুৎ নাই সেখানে বিদ্যুৎ যাওয়ার ফলে পোলাপাইন সবগুলা ফ্রিল্যান্সিং করতে পারবে, তারা বেকারত্ব দূর করে তারা ঘরে বসে বসে ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যে অর্থটা আয় করবে, সেটা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে যে রেমিটেন্সটা নিয়ে আসবে, ওই সেখানে 12 টাকার বিদ্যুৎ 60 টাকা বিক্রি করলো তেমন কিচ্ছু যায় আসবে না এবং আহামরি তেমন কোনো লসই হবে না, বরং আরো লাভ বাড়বে। আর ভর্তুকি দিবে কোত্থেকে? আরো কাহিনী আছে। এই যে তামাক পণ্যের মধ্যে, মদ্য জাতীয় জিনিসের মধ্যে যে ভ্যাট বাড়ায়া দিছে, ট্যাক্স বাড়ায়া দিছে, ওইগুলা থেকে ভর্তুকি আসবে বন্ধুরা। সো যারা হচ্ছে এরকম পিনিক মাথা চিন্তা করেন, মাথার মধ্যে ঘিলু নাই, তাদেরকে বললাম এই উত্তরগুলো ভালো করে শুনে নিন। আর সবাইকে বললাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন। সবাই তারেক রহমানের জন্য মন থেকে দোয়া করবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তত কি বর্ষে মাহিয়ার একটা ভিডিও দেখলাম, সে বলছে যে এনসিপি বিএনপি আপনারা সবাই সতর্ক থাকুন, রেডি থাকুন, শেখ হাসিনা আসতেছে। তো আমার কথা হচ্ছে, হাসুয়াফা যদি বাংলাদেশে আসে তাহলে বিএনপি এবং এনসিপি রেডি থাকতে হবে কেন? মানে কেন রেডি থাকবে? বেসিক্যালি তো রেডি থাকা উচিত আপনাদের, যারা হচ্ছে আপনারা আওয়ামী লীগ করেন। কারণ তাকে হচ্ছে একটা কোর্ট প্রসেসিং এর মধ্যে ঢুকতে হবে, আইন আদালত পার হতে হবে। সুতরাং আপনারা হচ্ছে সমস্ত কিছু নিয়ে রেডি থাকতে হবে। আপনাদের নেত্রী পলাতক হয়েছে, আপনাদের নেত্রীর নামে মামলা হয়েছে, আপনাদের নেত্রীর নামে ফাঁসির অর্ডার হয়েছে। সুতরাং যদি কাউকে রেডি থাকতে হয় তাহলে বেসিক্যালি রেডি থাকতে হবে আওয়ামী লীগ নিজেদেরকে। আপনাদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ যারা আছেন, মানে মোটামুটি আওয়ামী লীগের যতগুলো সংগঠন আছেন, সমস্ত সংগঠনগুলোকে একদম কংক্রিটলি স্ট্রংলি রেডি থাকতে হবে। তাকে রিসিভ করতে হবে, এই সমস্ত কিছু ফেস করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, আদালত শেষ করতে হবে, বিচার শেষ করতে হবে। তারপরে না হচ্ছে সে দেশ চালাবে বা নেতৃত্ব দিবে বা যা কিছুই করবে, আপনাদের নিয়ে যা কিছুই ধরেন উন্মাদনা করবে, সমস্ত কিছুই হচ্ছে আফটার বিচার, তাই না? সুতরাং আপনারা রেডি থাকবেন। এনাদেরকে রেডি রাখতে বলছেন কেন? আপনাদের অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। দেখেন, আপনারা যে এই যে ইয়েতে এসে, অনলাইনে এসে যে ধরনের আমাদেরকে থ্রেট দেন যে এই হবে সেই হবে, হাসিনা আসবে, এই করে ফেলবে সেই করে ফেলবে। আরে ভাই, আগে তো তাকে টেক কেয়ার করেন, আগে তো আপনাদের মধ্যে নেতৃত্বের যে বিষয়বস্তু সেগুলো আগে ধারণ করেন, তার কাছ থেকে একটা মাত্র বাক্য নেন যে বাক্যটা আপনাদের কোনো কাজে লাগবে। এখন পর্যন্ত ছাত্রলীগের কোনো ব্যবস্থা করতে পারেন, এখন পর্যন্ত যুবলীগের কোনো ব্যবস্থা করতে পারেন। সেই বৃদ্ধরা, যাদের কারণে আজকে আপনাদের নেত্রী দেশ ছাড়া, তাদেরকে নিয়ে আপনাদের নেত্রী এখন পর্যন্ত চলতেছে। আপনাদের মধ্যে কোনো রিফরমেশন এখন পর্যন্ত তৈরি হয় নাই, আপনারা এখন পর্যন্ত নিজেদের মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে পারেন না। এখন পর্যন্ত আপনারা ফিল্ডে তেমন কোনো কিছু, মানে নেতিবাচক পজিটিভলি কোনো কিছু দেখাতে পারেন না যেটাতে দেশের মানুষ আপনাদের প্রতি আস্থা রাখতে পারে। মনে করেন আওয়ামী লীগের মানুষই, আমরা যারা আওয়ামী লীগের বিপক্ষে, আমাদের কথা বাদ দেন, আপনারা যারা লীগ করেন, আপনারা নিজেদের মধ্যে এখন পর্যন্ত সেই আস্থাটা তৈরি করতে পারেন নাই, সেই পরিবর্তন আনতে পারেন নাই যে আপনাদের নেত্রী আমাদের দেশে এসে নেতৃত্ব দিবে বা সে দেশে আসতে পারে। আপনারা নিজেরা ফেড আপ হয়ে গেছেন, আপনারা আমাদেরকে থ্রেট দিচ্ছেন। সুতরাং আপনারা যারা মনে করছেন যে হাসুয়াফা আসবে, ওয়েলকাম, ভেরি স্ট্রংলি ওয়েলকাম, প্লিজ হাসুয়াফা আসুক, আমরা সবাই অপেক্ষা করছি, আমরা চাই তিনি বাংলাদেশে আসুক। সত্যি বলছি, আমরা পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ চাই হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং তার যে আইন কানুন যা কিছু বিচার আচার আছে সেটার সম্মুখীন হোক। তিনি যদি নিরাপরাধ হন সেটাকে তিনি ফেস করুক, সেটাকে তিনি প্রমাণ করুক এবং যারা অপরাধী তাদের শাস্তি হোক। আমরা বলছি না যে তিনি আসবেন আর তাকে আমরা হচ্ছে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করায় দিব। বিচার হবে, আইন দ্বারা বিচার হবে, আইনের দৃষ্টিতে যেটা সঠিক সেটাই হবে। সুতরাং হাসিনা অবশ্যই দেশে স্বাধীনতা বিরোধী আধিপত্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন না যে কালিমা লেখা, সাদা কালো ইয়ের মধ্যে, পতাকার মধ্যে কালিমা লিখে তারা বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছে। এটার মানে কি? এটা কাদের সাথে মিলে? আপনার বাংলাদেশের পতাকার রং কি?
লাল সবুজ, আপনি সেখানে কালিমা লেখেন। আমি তো বলি নাই যে কালেমা লিখতে হলে আপনাকে লিখতে পারবেন না, আমি এই ধরনের কথা তো বলছি না, কিন্তু আপনি সাদা কালোর মধ্যে কেন কালেমা লিখছেন? এটা আমাদের দেশের নিশ্চয়ই না, এটা বাইরের দেশের, কোথাকার পাকিস্তানের, কোথাকার তালেবানদের। তো তাদের সাথে মিল রেখে যখন আপনি এই ধরনের পতাকা বিভিন্ন জায়গায় টানাবেন, সেটা নিয়ে আপনারা হচ্ছে জেদ করবেন, তার মানে হচ্ছে বাংলাদেশকে আপনারা আবার সেই তালেবান শহরে বা তালেবান দেশে পরিণত করতে চাচ্ছেন, অথবা পাকিস্তানের যে রীতিনীতি সেটা বাংলাদেশে স্টাবলিশ করতে চাচ্ছেন। এবং আপনারা দৃশ্যপটে বলছেন, জনসম্মুখে স্বীকার করছেন যে 71-এ আপনারা যা করেছেন ভুল করেন নাই। আপনারা বলছেন যে আমরা চেয়েছিলাম বাংলাদেশ, আপনারা চেয়েছিলেন পাকিস্তান, এখানে কোনো মানে অপরাধ হতে পারে না। আপনি বাংলাদেশে জন্মেছেন, বাংলাদেশের ফসল খাচ্ছেন, বাংলাদেশের মধ্যে বসবাস করছেন, সেখানে বসে আপনি বলছেন যে বাংলাদেশকে আপনি চান না, আপনি পাকিস্তান চান, এটা কোনো অপরাধ না, এটা অবশ্যই অপরাধ। 1971-এ যে সমস্ত নারীদের উপরে, মা বোনদের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে, তাদের মান সম্মান হারিয়েছে, এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা, যে সমস্ত মানুষগুলোকে হত্যা করা হয়েছে, সমস্ত কিছুর সাথে জামাত ইসলাম সম্পৃক্ত ছিল। তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্পৃক্ত থেকে এই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। শুধু তাই না, আপনি দেখেন যখন তারা পালিয়ে যাবে, পাক হানাদার বাহিনী যখন পালিয়ে যাচ্ছিল, তখন তারা সর্বোচ্চ ক্ষতিটা করার চেষ্টা করেছে। তারা বাংলাদেশের সমস্ত বড় বড় যে স্থাপনাগুলো ছিল, মেইন যে পয়েন্টগুলো ছিল, সেই সমস্ত জিনিসগুলো তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। বুদ্ধিজীবীদেরকে শেষ পর্যন্ত তারা, আপনি জানেন যে বদ্ধভূমিতে সবগুলা বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলা হয়েছে, যাতে আমাদের দেশে আর কখনো কোনো বুদ্ধিজীবী কেউ যেন ভয়েস রেজ করতে না পারে, আমাদের দেশে যেন আর কখনো কোনো মেধাবী মানুষ দেশের উৎপত্তি না হয়। এই সমস্ত মানুষগুলোর সাথে, হত্যাকাণ্ডের সাথে জামাত ইসলাম সম্পৃক্ত ছিল। তখন তারা যা কিছু করেছে, আজকে তারা সবকিছু বলতেছে, তারা নর্মালাইজ করার চেষ্টা করতেছে। আজকে পার্লামেন্টে দাঁড়ায়া সেই রাজাকাররা, সেই দেশদ্রোহীরা বলছে যে আমরা চেয়েছিলাম পাকিস্তান, আপনারা চেয়েছিলেন বাংলাদেশ, এর মধ্যে কোনো অসুবিধা তো দেখছি না, অপরাধ দেখছি না, এটা তাদের স্বাধীনতার মধ্যে পড়ে। তো আমি অবশ্যই বলবো যে 2026 সালে এসে আমরা সেই একই জিনিস দেখতেছি, যেটা কখনোই আশা করি না, যে রাজাকার এবং জামাত ইসলামের মতো একটা দেশদ্রোহী তারা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে তাদেরকে দেখতে হচ্ছে, পার্লামেন্টকে তারা আমি বলবো যে অপবিত্র করলো। আরো ভয়ঙ্কর একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে, শহীদ মিনারে তারা পুষ্প অর্পণ করেছে। এই সমস্ত জিনিস আমাকে ব্যথিত করেছে, এবং এগুলি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তান বাহিনীর যে যা কিছু ছিল, দেশগুলোতে যারা ছিল, তারা আবার নতুন করে বিস্তার শুরু করেছে, যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ এবং ভীষণ একটা ঘৃণিত বিষয়। এটাকে আমি অবশ্যই সরকারের, আমি তারেক রহমান সরকারকে বলবো, বিএনপি সরকার বলবো, তার ব্যর্থতা। তিনি এদেরকে এখন পর্যন্ত কোনো স্টেপ গ্রহণ করছে না তাদের বিপক্ষে, তাদেরকে এইভাবে অবলীলায় ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে আমার মনে হয় তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ, আলাদা একটা সিক্রেট কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যে সম্পর্কটা সম্পর্কে আমরা সাধারণ জনগণ অবগত নেই।